টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে পারেনি 17,000 কর্মী। সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সিকে দোষেন প্রতিমন্ত্রী। মামলা হলে খতিয়ে দেখবে সিআইডি। কুয়েতে পশু পাখি জমজমাট হাট। ভারত মিশরকে পাল্লা দিয়ে এগিয়ে বাংলাদেশিরা। গুরুত্বপূর্ণ অবদান রাখছে রেমিটেন্সে। এবং ডলারের পরিবর্তে মালদ্বীপে প্রবাসী কর্মীদের বেতন দেয়া হচ্ছে স্থানীয় মুদ্রায়। শ্রমিকদের ক্ষোভ, দ্রুত সমাধানের দাবি। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিসা টিকিট সহ নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেনি প্রায় 17,000 কর্মী বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শ্রমিক যেতে না পারার ঘটনায় সিন্ডিকেট আর রিক্রুটিং এজেন্সির কাঁধে। জানান, মালয়েশিয়ায় সৃষ্ট সংকট তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এদিকে সংক্ষুব্ধ কেউ মামলা করলে তদন্ত করবে সিআইডি বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থাটির প্রধান। নানা অনিয়মের অভিযোগ এনে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে দেয় সে দেশের সরকার। গেল 31 মে ছিল শ্রমিকদের প্রবেশের শেষ দিন। বিমানের টিকিট না পেয়ে সেদিন বিমানবন্দরে ভিড় করে হাজার হাজার মানুষ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এরই মধ্যে মালয়েশিয়া গেছেন 4,76,672 জন শ্রমিক। যেতে পারেননি 16,976 জন। অভিযোগ উঠেছে কয়েকজন এমপির নেতৃত্বে গড়া সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়ায় লোক পাঠানো নিয়ে সংকটে পড়েছে বাংলাদেশ। তবে সিন্ডিকেটের পক্ষে নয় সরকার, এমন কথা সাফ জানিয়ে দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো তাদের ব্যাপার। প্রতিমন্ত্রী আরও জানান, এই সংকটের পেছনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। একই সাথে যারা যেতে পারেননি তাদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা করার কথা জানান প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। মালয়েশিয়ায় শ্রমবাজারের অস্থিরতা ইস্যুতে সংক্ষুব্ধ কেউ মামলা করলে তদন্ত করবে সিআইডি। ভুয়া ভিসা ইত্যাদি দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের অর্থ নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানব পাচারের একদিকে মামলা করি, পাশাপাশি এটা মানি লন্ডারিং প্রেডিকেট অফেন্সের একটা পার্ট। প্রেডিকেট অফেন্সও আমরা তাদের মানি লন্ডারিংও তাদের বিরুদ্ধে মামলা আমরা রুজু করে থাকি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। শ্রমবাজার নিয়ে চলমান সংকট নিরসনে আগামী 5 জুন মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় 2 লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক বাংলাদেশি। তবে তার পরিচয় নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 1 জুন শনিবার সকাল 10:30টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান তেমেরলোহ জেরান্তুত এর মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে। তেমেরলোহ জেলা পুলিশ জানান, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডান দিকে জংশনে প্রবেশের জন্য অপেক্ষায় ছিল। এই সময় পাম অয়েলের ভল বোঝায় আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। এতে লরির ভেতরে থাকা 28 বছর বয়সী বাংলাদেশি হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত বাংলাদেশের মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমেদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI এর প্রতিনিধি দলের সম্মানে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ABBF সিডনিতে নৌবিহারের আয়োজন করে। 30 মে সন্ধ্যায় আইকন ডার্লিং হারবারে প্রায় 3 ঘণ্টা ব্যাপী নৌবিহারে FBCCI এর প্রতিনিধি দল সহ সিডনি কাউন্সিল, ABBF এর পরিচালনা ও উপদেষ্টা পরিষদ ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন। নৌভ্রমণে সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা ছিলেন মোজাম্মেল বাবু ও উপদেষ্টা হোসেন কবির। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের ধুধু মরুভূমির খোলা মাঠে হাঁস, মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখির সাপ্তাহিক হাট বসেছে। ভারত, মিশর সহ বিভিন্ন দেশের বিক্রেতাদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশি বিক্রেতারাও ব্যবসা করছেন দাপটের সাথে, যার আয়ের উল্লেখযোগ্য একটি অংশ দেশের রেমিটেন্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের রিপোর্ট।
কুয়েতে জমে উঠেছে হাঁস মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখির কেনাবেচা। শুয়েক, আফরা, আবদালিতে খোলা মাঠে বসে সাপ্তাহিক এই হাট। স্থানীয় কুয়েতিরা শখের বসে অথবা বাণিজ্যিকভাবে সিরিয়া, তুরস্ক, ইরান, মিশর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে নানা প্রজাতির হাঁস, মুরগি ও কবুতর এখানে নিয়ে আসেন। সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনিবারে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটে বেচা কেনা। অনেকে শখের বসে, আবার অনেকে খাওয়ার জন্য কিনে নিয়ে যান। বিভিন্ন দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখলে মনে হবে বাংলাদেশের কোনো হাট বসেছে ধুধু মরুর বুকে। ভারত, মিশর সহ বিভিন্ন দেশের বিক্রেতাদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি বিক্রেতারাও ব্যবসা করছেন দাপটের সাথে। সেই সাথে অবদান রাখছেন রেমিটেন্স খাতে। ভালো কবুতরের বাচ্চা আছে খাওয়ার জন্য, তারপর পালার জন্য ভালো ভালো ফ্রান্সি কবুতর আছে। দেশীয় হাঁস বিক্রি হইতেছে এবং দামও মোটামুটি তুলনামূলকভাবে সস্তা। হাঁস, মুরগি, খরগোশ, কবুতর। আপনার কুইতিরা আছে, বাড়ির ভিতরে আমাদের বাঙালি ভাইয়েরা আছে। পার্শ্ববর্তী শহরগুলোতে হিমায়িত মাংস পাওয়া গেলেও জীবিত হাঁস, মুরগি ও কবুতর পাওয়া যায় কম। এই কারণে কদর রয়েছে এই হাটের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডলারের পরিবর্তে মালদ্বীপে প্রবাসী কর্মীদের বেতন দেয়া হচ্ছে স্থানীয় মুদ্রায়। বেশিরভাগ নিয়োগদাতার এমন কাণ্ড আর মুদ্রার মানের পার্থক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। 1 লাখের বেশি বাংলাদেশি জীবিকার তাগিদে মালদ্বীপে বসবাস করেন। তাদের নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। মালদ্বীপে পার্শ্ববর্তী কয়েকটি দেশের ব্যাংকিং সুবিধা থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের বাণিজ্যিক শাখা। এই সমস্যার দ্রুত সমাধানও চান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী নিউজ 24 একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। ফের মিলল সাবেক আইজিপি বেনজিরের সম্পদের হদিস। বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে 25 একর জায়গা লিজ নিয়ে বাগানবাড়ি ও খামার করা হলেও দখল করা হয়েছে 80 একরের মতো জায়গা। সম্পদ জব্দে আদালতের নির্দেশনা থাকার পরও শতাধিক সেগুন গাছ কেটে বিক্রি করেছে বেনজিরের কেয়ারটেকার ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াই চিং। এ বিষয়ে যেন কথা না বলতে মুখে কুলু পেটেছে স্থানীয় প্রশাসন। রতন কুমার দিকে সঙ্গে নিয়ে বান্দরবান থেকে শেখ জায়েদের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন আহাদুল ইসলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ, অবারিত সবুজ পাহাড়, বান্দরবানের অপার সৌন্দর্যের মাঝে এবার খোঁজ মিলল সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন লুটপাটের আরও কিছু প্রমাণ। সদর উপজেলার সুয়ালকের মাঝের পাড়ার এই সড়কটি নির্মিত হয়েছে এসপির বাগান নামে পরিচিত বেনজিরের খামার বাড়ির জন্য, যার সুবাদে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ। এই বাগান ও খামার বাড়িটি সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানের নামে লিজ নেয়া। হিসেব অনুযায়ী এখানে 25 একর জায়গা থাকার কথা থাকলেও দখলে আছে 80 একরেরও বেশি। আদালতের জব্দের নির্দেশ থাকার পরও এখান থেকে কাটা হচ্ছে কোটি টাকার গাছ এবং কোরবানি উপলক্ষে পেছনের খামারে প্রস্তুত করা হয়েছে বিক্রির জন্য কোটি টাকা মূল্যেরও বেশি দামের গরু। এই জায়গাটা দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। পুলিশ কর্মকর্তা হচ্ছে, আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়। উনি মাঝে মাঝে আসে, 10 তারিখ 11 তারিখ 12 তারিখে আসে। বান্দরবনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এই পরিচয় তো জানি। গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এখান থেকে কেটে ফেলা গাছগুলো মাসখানেক আগেই বিক্রি করেছে বেনজিরের কেয়ারটেকার হিসেবে পরিচিত বান্দরবানের স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াই চিং। লিজের দলিলে বেনজির ও তার পরিবারের নাম থাকলেও কখনো এই সম্পদ নিজের, আবার কখনো বেনজিরের বলে দাবি করছেন মং ওয়াই চিং। বাগানে এগুলা মাঝাফাড়া লামাফাড়া মামার বাগান। আচ্ছা, জি। গাছ কাটছে কারা? তেলে গাছ হাইতে দেয় এগুলা, এই তারা হাইতে দেরি। কারা কাটছে? মঙ্গা হাইতে আর কি। কবে কাটছে? কবে কাটছে? গত মাসে হাইতে। ড্রাফের মাধ্যমে, চুক্তির মাধ্যমে একটা এগ্রিমেন্ট হয়েছে। বাট লিজটা তো উনিই নিছে, তাই তো? উনিই নিয়েছে। আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। ওনাদের বিষয় শুধু পার্শ্ববর্তী হিসাবে এটাকে আমাকে
একটা পক্ষ হয়ে সাক্ষী করতে হয়েছে, এটাই। মং ওয়াইচিং জানান 2016 সালে বান্দরবানের তৎকালীন এসপির মাধ্যমে প্রভাব খাটিয়ে এই পাহাড়গুলো নিজের করে নেন বেনজির। উনি যখন একটা অফিসের পদে ছিলেন, আমাদের মহোদয় ছিলেন, তখন আমাকে বলা হয়েছিল যে যেহেতু আপনি পার্শ্ববর্তী, একটু যেহেতু আমক্তা নামা যেটা বলে আর কি, ওনার পক্ষ হয়ে সিগনেচার করা। আমি প্রথমে কোনো সমস্যা হবে কেন, কোনো সমস্যা। তবে আদালত বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়ার পরও কিভাবে সেখান থেকে গাছ কেটে বিক্রি হচ্ছে তার জবাব নেই স্থানীয় প্রশাসনের কাছে। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে এখন আর দায় নিচ্ছে না সরকার। সকালে প্রেস ক্লাবে দলের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। চিন্তা করেন, এখন আমাদের পত্রিকা খুলে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। আর সরকারের কে সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিদেশে যেতে সহযোগিতা করেছে মির্জা ফখরুলের কাছে তা জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দুর্নীতি প্রমাণ হলে বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে না। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সাথে নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে গণভবনে তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্ব নিয়েই এগিয়ে চলছে। মানুষের উন্নয়নের জন্য কার সাথে কার ঝগড়া সেটি দেখার দরকার নাই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এক শ্রেণীর মানুষ সমালোচনা করেই যাচ্ছে, তাদের দিকে কান দিলে চলবে না। দেশের একঝাঁক তরুণ নির্মাতাদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে গণভবনে সম্মাননাপত্র ও পুরস্কারের অর্থ তুলে দেন তিনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতা যে অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করাই তার সরকারের একমাত্র লক্ষ্য। আমার চোখে বঙ্গবন্ধু, এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, এই আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব, তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। বর্তমান সরকারের উন্নয়ন এবং উন্নয়নের সুবিধাভোগী কিছু মানুষ দেশ ও সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচার করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অপপ্রচারের বিরুদ্ধে তরুণদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সবকিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। বন্ধুত্ব এবং শান্তি বজায় রেখেই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। উপজেলা নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও ধাপে ধাপে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ধাপে ধাপে জাতীয় নির্বাচন হলে ভোট ব্যবস্থাপনার সুবিধা হবে। রবিবার ইসিতে টিআইবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তবে এ বিষয়ে জনমত গড়ে তুলতে টিআইবির সহযোগিতা চান কাজী হাবিবুল আওয়াল। সিইসি বলেন, রাজনীতিতে প্রকট বৈরিতা না কমলে নির্বাচন ব্যবস্থা স্থিতিশীল হবে না। এই সময় নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় সংস্কারের তাগিদ দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণতান্ত্রিক চেতনা থেকে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সব দলগুলোর অংশগ্রহণ, সেটা হয়নি, সেটা ওনারা জোর দিয়ে ওনারা বলেছেন। সেটা আমরা বলেছি আমাদের কাজটা নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা। আর আমরা এবং আমার মাননীয় কমিশনাররা বলেছেন, দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকটাই রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না, আরও স্টেবল হওয়া ডিফিকাল্ট হবে। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি হয়ে যায় তাহলে নির্বাচনটা আরও সুন্দর সুষ্ঠু হতে পারে। আগামী 17 জুন ঈদুল আজহা ধরে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। রবিবার সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। এর 30 মিনিটের মধ্যেই প্রায় 11,000 টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার। এ সময় প্রায় 60 লাখ টিকিট প্রত্যাশী অনলাইনে ক্লিক করেছেন বলেও জানান তিনি। বলেন, টিকিট বিক্রিতে স্বচ্ছতা রাখার পাশাপাশি ঈদযাত্রা ভোগান্তি মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রায় সারা দেশে বিভিন্ন গন্তব্যে 20টি বিশেষ ট্রেন চলবে। এবার আজ দেয়া হবে 13 জুনের টিকিট। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আবারও পতন দেখল দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 2% কোম্পানির দরপতন হয়েছে। এতে কমেছে সব মূল্য সূচক। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 18.29 পয়েন্ট হারিয়ে 5,233 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 349 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় প্রায় 25 কোটি টাকা কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 219টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 124টির। বাকি 48 কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রবিবার 52.50 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 87 কোটি 31 লাখ টাকা শেয়ার। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।